প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব হাসনাইন খুরশেদের কাছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিস্ট বিরোধী দলগুলো নিজেদের মধ্যে যে বিভাজন, বিরোধ ও প্রতিহিংসা জড়াচ্ছে, এর কারণটা আসলে কোথায় খুঁজবেন আপনি? নির্বাচন সামনে, এবং নির্বাচনে জিততে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, যার যার দলের আদর্শ নীতি সেগুলো বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সেটা তো প্রত্যেক রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষা নিয়ে মাঠে তারা এখন মাঠে যেহেতু আগের মতন আওয়ামী লীগ নেই, তো এখন তারাই আছে যারা 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল। তো জুলাই গণ অভ্যুত্থানের যে ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, আমি বিশ্বাস করি যে সেই ঐক্যে কোনো রকম কোনো ফাটল ধরেনি। যখনই আওয়ামী লীগ মাঠে ফেরার চেষ্টা করছে বা আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা কোনো না কোনো দিক থেকে হচ্ছে, তখনই কিন্তু গণ অভ্যুত্থানের শক্তিতে সবাই এক হয়ে যাচ্ছে। এই ইস্যুতে যে ইস্যুভিত্তিক ঐক্য, আসলে ইস্যুভিত্তিক ঐক্য আগের মতোই অটুট আছে। কিন্তু যখন নির্বাচনে বিজয়ের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেই প্রতিদ্বন্দ্বিতায় একজন একজনকে তার দুর্বলতা চিহ্নিত করে দুর্বলতাগুলো তুলে ধরার চেষ্টা করছে, যে বিএনপির এই দুর্বলতা, জামাতের এই দুর্বলতা, এরা একজন একজনের বিরুদ্ধে কথা বলছে, এনসিপির এই দুর্বলতা। তো এইসব নিয়ে যখন কথা হচ্ছে, তখন সেটাকে বিরোধ বা বিভেদ মনে হচ্ছে। এটা আসলে আমি বিশ্বাস করি যে এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য নষ্ট করবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে এত বছরের যে সমঝোতা, এক ধরনের, কারণ বিএনপির মানে 4 দলীয় জোটে জামাত ছিল এক সময়, বিএনপির সাথে একসাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছে, এত বছরের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা আসলে এমন মাত্রায় ক্ষতিগ্রস্ত হওয়া উচিত না যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়। আমরা দেখছি শত্রুতায় পরিণত হওয়ার মতো একটা উপক্রম। সেটা আমাদের শঙ্কার জায়গা, কিন্তু সেটা আমরা আশা করি, এবং আমাদের আসলে আশা করা ছাড়া বা উদ্বুদ্ধ করা ছাড়া কি করার আছে। আমরা তাদের উদ্বুদ্ধ করতে চাই যে আমরা আপনাদের মধ্যে কোনো রকম বিভেদ বা সেই ধরনের কোনো বিরোধ দেখতে চাই না, যে বিরোধ একটা সময় আমরা আগে দেখেছি, এত বছর দেখেছি, সেই ধরনের সিচুয়েশন যাতে না হয়। আমরা আপনাদের প্রত্যেকটি রাজনৈতিক দলকেই গণতান্ত্রিক শক্তি হিসেবে, জনগণের পক্ষের শক্তি হিসেবে দেখতে চাই। তো সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে যদি বিরোধ হয়, এমন মাত্রায় বিরোধ হয় যে যেটা ঝগড়াঝাটির মতন, সেটা আমরা কোনোভাবেই আশা করি না, এবং আমরা আশা করি শেষ পর্যন্ত সেদিকে যাবে না। জনগণের কাছে তো এই পরিস্থিতিটা আসলে স্রেফ ক্ষমতার হিসাব নিকাশ হিসাবে তারা দেখেন, এবং তারা তাদের কার্যক্রম, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম কিন্তু ধরা পড়ছে মূলত এইটাই, যে ক্ষমতার একটা হিসাব নিকাশ। তাহলে এই যে এত এত মানুষ প্রাণ দিল, 40,000-এর বেশি মানুষ আহত হলো, পঙ্গু হলো, দৃষ্টিহীন হলো, তার কি হবে? এর কি কোনো মূল্য নেই? আসলে যে প্রশ্নটা উঠেছে মোটা দাগে, সেটি হলো 5ই আগস্টের পর কি শুধু রিজিম চেঞ্জ না অন্য কিছু? না, নিঃসন্দেহে রিজিম চেঞ্জ না, অন্য কিছু, এবং অন্য কিছুই হতে হবে। কেন বলছি আমি, যে বাস্তবতা হচ্ছে যে অনেক পরিবর্তন কিন্তু আমরা দেখছি, যে অনেক পরিবর্তন আমরা দেখছি, এবং অনেক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনার জায়গাগুলি, যেমন আমি যদি এটা বলি যে শেখ হাসিনা মানে এমন একটা এটিটিউড ছিল যে অনন্তকাল তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন, কিন্তু এখন কি হচ্ছে যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সো সেই ধরনের অনেকগুলো পরিবর্তন কিন্তু আমরা দেখেছি, এবং সেই পরিবর্তনগুলো একটা জায়গায় নিয়ে যাবে বাংলাদেশকে, এবং পরিবর্তন তার রাতারাতি ওভারনাইট হয় না, একদিনে ঘটে যায় না। সো পরিবর্তনের সূচনা হয়েছে, এবং সেটা যদি আগামী দিনগুলোতে, আগামী সংসদে যে রাজনৈতিক দলগুলো, নিঃসন্দেহে যারা এখন মাঠে আছে তারাই নির্বাচিত হবেন, তো তারা যদি সেটা অব্যাহত রাখেন, একটা গণতান্ত্রিক চর্চার ভিতর দিয়ে আস্তে আস্তে প্রাতিষ্ঠানিকভাবে। কিন্তু এই প্রশ্ন তো উঠেছে যে কোনো কোনো রাজনৈতিক দল আসলে রিজিম চেঞ্জটাকেই তাদের আচরণে মনে হচ্ছে রিজিম চেঞ্জটা হলো মেইন টার্গেট। আসলে সংস্কৃতি তো ওভারনাইট পরিবর্তন হয় না। আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এই গত 54 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতি আমরা যদি যত বড় অভ্যুত্থানে ঘটুক, সেই অভ্যুত্থানের সাথে সাথে সবার মানসিকতা বদলে গেছে, সে তো হয়নি, এবং সেটা হবেও না। সেটা এক ধরনের কালচারাল মানে ড্রাইভ লাগবে, কালচারাল এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব লাগবে, যার ভেতর দিয়ে মানে ধীরে ধীরে বদলাবে। তো মানসিকতার পরিবর্তন কখনোই ওভারনাইট হয় না, মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, এবং সেইটা আগামী সংসদের, আগামী সরকারের বড় দায়িত্ব হবে, যে সারা দেশের মানুষের মানসিকতা পরিবর্তন করা, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মানসিকতার পরিবর্তন। আমি একটা জিনিস ছোট্ট বলি এখানে, যে আমাদের দেশে আমরা কি দেখি, যে আমি ইভেন সাধারণ মানুষের কথা বলছি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা আমাদের এমপির কাছে কি আশা করি? এমপি সাহেব আইন প্রণয়ন করবেন, এমপি সাহেব জাতীয় বিষয়গুলো নিয়ে কথা বলবেন, জাতীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয় না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয় যে
এমপি সাহেব কাবিখা কাজ আনলেন কিনা, এমপি সাহেব আমার ছেলেকে চাকরি দিয়ে দিলেন কিনা, এমপি সাহেব আসামি থানা থেকে ছুটিয়ে দিলেন কিনা, এমপি সাহেব মানে গমের বরাদ্দ দিলেন কিনা, এমপি সাহেব কাকে কতটুকু মানে কার বাসায় গেলেন বা কার বাসায় গেলেন না, কাকে কতটুকু সম্মান দিলেন বা দিলেন না, এমপির কাছ থেকে তদবির মানে পাওয়া যাচ্ছে কিনা। তো এমপির কাছে মানুষের প্রত্যাশাগুলি মানে অস্বাভাবিক, এবং এগুলো গণতান্ত্রিক প্রত্যাশা না। সো সাধারণ মানুষের মানসিকতাটা কিন্তু সবারই। সো মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা গণতন্ত্র চাই, কিন্তু এমপিকে চাই আমার লোক হবে, এমপিকে চাই যে যোগ্যতা পরের ইস্যু, এমপি তার নিজের এলাকার ছেলে মেয়েদের চাকরি দেবে, সো তার যোগ্যতা থাকুক বা না থাকুক, চাকরি দিতে পারলে এমপি সাহেব ভালো, চাকরি দিতে না পারলে এমপি সাহেব খারাপ। সো মানে এই মানসিকতা চেঞ্জ করতে হবে। এমপি সাহেব থানা থেকে আসামি ছুটিয়ে দেবেন, যদি আসামি বের করতে পারে তাহলে ভালো, আসামি না বের করতে পারলে এমপি সাহেব কোনো কাজে নিয়ে যায়। সো অন্যায় করে যদি অ্যারেস্ট হয় সেই আসামিকে ছুটিয়ে দিতে হবে কেন, এবং সেই দায়িত্ব এমপিকে কেন দিতে হবে? এমপি সাহেবদের কাছে অস্বাভাবিক প্রত্যাশাগুলো মানুষের মাথা থেকে সরিয়ে ফেলতে হবে, এবং সেটা যদি সরতে হয় এটা আসলে একটা কালচারাল চেঞ্জ লাগবে, মানুষের মানসিকতার পরিবর্তন লাগবে, এবং সেটা একটু সময় সাপেক্ষ। ডক্টর আতিক মুজাহিদ, এই যে কিছুটা হতাশাজনক পরিস্থিতি, আমাদের হাসান খুরশেদ কিছু আশাবাদের কথা বলেন, কিছু হতাশা চিত্র দেখিয়েছেন, দুটোই বাস্তবতাটাই বলেছেন মূলত। কিন্তু এই যে হতাশাজনক পরিস্থিতি আমরা দেখছি, এটা কি আদর্শের সংকট না ক্ষমতার রাজনীতির কারণে এটা হয়? আশাবাদী হতাশাবাদী সবগুলো হচ্ছে আপনার ডিপেন্ডস করে আপনি কোন পার্সপেক্টিভ থেকে দেখতেছেন বিষয়গুলোকে। যে কালেকটিভ শেখ হাসিনার যুগ থেকে এখন আশাবাদী অবশ্যই আমরা, আর হতাশা এই জন্য হইতেছে যে যেটা প্রত্যাশা করেছিলাম সেটা করতে পারিনি আমরা। আসলে কেন করতে পারিনি সেটা অ্যানালাইসিস করা জরুরি। যে প্রশ্ন আমার সেটাই ছিল যে আদর্শের সংকট নাকি অবশ্যই একটা জিনিস ক্ষমতার রাজনীতির কারণে যেটা বলি, আমরা তো অনেক সময় ইথিক্স পড়াইতাম, আমি ইউনিভার্সিটিতে দেখতাম যে আসলে আমরা ভাগ করে ফেলছি ইথিক্স। পাবলিক লাইফে এক ধরনের ইথিক্স, প্রাইভেট লাইফে এক ধরনের ইথিক্স, ক্লাসে এক ধরনের ইথিক্স, টেলিভিশনে এক ধরনের ইথিক্স। আমরা বাবলিং এর মতো কথা বলি। আদর্শ আসলে কোনোদিন পাবলিক প্রাইভেট হয় না। যখন আপনি বলবেন যে দেশ চেঞ্জ করা যাবে, দেশ চেঞ্জ করবে কারি দিয়ে করবেন? পলিটিশিয়ান, অ্যাডমিনিস্ট্রেশন ও ডিপ স্টেট সব মিলায়। এখন আপনার আদর্শ ভালো, আপনি একজন ভালো সব জায়গায় সমান চরিত্র অধিকারী, কিন্তু আরেকজন দেখতেছেন সামনে এসে খুবই ভালো ভালো কথা বলতেছে, সে গিয়ে টাকা নিতেছে। নানা রকমের কিসিমের মানুষ তো আমাদের। তো এটা ফুল চেঞ্জ আনতে গেলে সব জায়গায় চেঞ্জটা লাগবে আর কি। বাট আমরা এরকম মানুষ একটু চাই পলিটিক্সে। এখন যদি পলিটিশিয়ানরা লিডারশিপ, আমি এই জায়গা থেকে বলতে চাই, লিডার যদি স্বচ্ছ এবং আদর্শ ভিত্তিক ভিশনারি হয়, সে রাষ্ট্র চেঞ্জ হইতে বাধ্য। আমি যদি টপ লিডার হই, যে পার্টির হই না, কারণ আমি যদি বলি এইরকম চাই, কারো কোনো শক্তি নাই এইটা চেঞ্জ করে। হয়তো 80% মানবে, কিন্তু 80% মানলে একটা জাতি চেঞ্জ হয়ে যাবে। তো সেই জায়গাটাকে ঠিক করা দরকার। আমাদের লিডারশিপদের গাইড দরকার যে তুমি কোন আদর্শে বিশ্বাস করতেছো, যে অ্যাটলিস্ট ওয়েলফেয়ার স্টেট চাও না, গণতান্ত্রিক স্টেট চাও, গণতান্ত্রিক স্টেটের ডেফিনেশন জানো, ডেমোগ্রাফি কেমনি কি করতে জানো, তুমি কি আসলে সেটা রুল অফ লটা, অ্যাটলিস্ট রুল অফ লটা, ডেমোক্রেসি স্টেট রুল অফ লটা মেনটেন করতে চাও, তাহলে কিন্তু অনেকগুলো সলিউশন হয়ে যেত। যেমন আমাদের আলোচনা যদিও নাই, যে অনেক জায়গায় আমরা যে দ্বিমত করি, এটা না জেনে দ্বিমত করি আমার দলের ইন্টারেস্টের কারণে। আমি যে আদর্শের দলের সেটাও ঠিক রাখি না, আমার পার্সোনাল ইন্টারেস্টের কারণে অনেক সময় কথা বলি। তো এই জন্য বলছেন যে ক্ষমতাটা মানুষকে দুইটা জিনিস দিতে পারে, একটা হচ্ছে হাম্বলনেস, একটা হচ্ছে অ্যারোগেন্সি। তো আমরা যদি হাম্বল হবো কখন, যখন বুঝবো যে না আমি আমার জায়গার মতো যাচ্ছি আচরণের দিক দিয়ে। আর যখন অ্যারোগেন্সি, না আমার যেটা খায়েশ, আমি যেটা চাই সেটাই হইতে হবে, তখন আসলে যে সেই জিনিসটা ঘটে আর কি। তো সেই জায়গা থেকে আদর্শের সংকট ডেফিনেটলি আছে। নৈতিকতার জায়গা থেকে আমি পড়তেছিলাম বিভিন্ন নানা ছলনা কলে বাংলাদেশের রাজনীতি। আকবর আলী খান সাহেব একটা স্ট্যাটিস্টিক দিচ্ছেন যে পৃথিবীর সবচেয়ে যে ভালো বিশ্বস্ততার দেশ, একে অপর ট্রাস্ট করে, এটা হচ্ছে নরওয়ে, 66%। আপনি দেখবেন ওখানে মানুষ কম্পারেটিভলি মনে করেন যে টাকাটা রেখে গেলে টাকাটা কেউ নিবে, মনে করে না। কিন্তু আমাদের এখানে টাকাটা কেন জুতা রেখে মসজিদ গেলে মনে হয় শালা থাকবে কিনা জুতারা নামাজ পড়ার পরে। সো এই যে ট্রাস্টের ঘাটতিটা, রাজনীতিতেও সেম জিনিসটা ঘটতেছে, কারণ আমরা একে অপরে চিটেট করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। মনে কেন হয়েছে চিটেট খাটে? আপনি যেটা বললেন যে আমাদের যখন সংকট সব জায়গায় তৈরি হয়েছে, আদর্শগতভাবে ব্যক্তি হিসেবে তৈরি হয়নি। আমরা শিক্ষা কেন দেই বলেন তো? একটা মানুষ হিসেবে মানুষ তৈরি করার জন্য। কিন্তু সে শিক্ষার মধ্যে গোছামিল থাকলে সে মানুষ হবে হয় নাই। একটা কোনো ব্যক্তি বা দলের বা কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করছে, অথবা ঘুষ করবে, এই আলটিমেটলি তার কাছে ঘুষ খাওয়াটাও কোনো খারাপ কিছু না, কারণ টাকার সংকট নিয়ে সে বড় হয়েছে। সুতরাং যা পাবে তখন এসে পকেটে ঢুকে। আমরা রাজনীতিবিদ যারা, আরে ভাই টাকার দরকার, আপনি যে 10 জন লোক প্রতিদিন আমরা পুশ করে, তো এনভায়রনমেন্ট ক্রিয়েটস, আমার কাছে মনে হয় যে ক্যারেক্টার। সো এনভায়রনমেন্ট আপনি যাদের সাথে ঘুরতেছেন, আপনি বিভিন্ন দল কেন ভালো হইতে পারতেছে না, ও যে সার্কেল অফ বন্ধু, এটা খুব ডেঞ্জারাস জিনিস। এরা ওকে তাকে পুশ করে ওই লাইনে নিয়ে যাচ্ছে। সে জায়গা থেকে আমি মনে করি আদর্শটা ডেফিনেটলি লাগবে। আপনার লাইফের একটা ফিলোসফি না থাকলে, রাষ্ট্রের একটা ফিলোসফি না থাকলে, সে রাষ্ট্র কখনো মুভ করতে পারে না। রাষ্ট্রের ফিলোসফি নিয়ে আমরা কেমনি করি, এটা নিয়ে অ্যাচিভ করার চেষ্টা করি না। ফিলোসফির সাথে ভিশন জড়িত হয়, যে এই ভিশনটা অ্যাচিভ করবো রাষ্ট্র হিসেবে, এটার জন্য এই কাজগুলো করতে হবে। শিক্ষার ক্ষেত্রে এটা, মিডিয়ার ক্ষেত্রে এটা। বিটিভিকে আমরা 2030 সালে কোন জায়গায় দেখতে চাই, এটার কি ভিশন আছে?
যদি না থাকে তাহলে এই বিটিভিতে যে দল আসবে সেই দলের মতো করে বানাই ফেলবে। Right. কিন্তু ভিশন থাকলে ওইটা নিয়ে সবাই অ্যাচিভ করার চেষ্টা করবে যে দ্রুত অ্যাচিভ হয় কিনা। রাষ্ট্রেরও একটা 2050 সালে ভিশন থাকা, রাষ্ট্রীয় হিসেবে ভিশন থাকা দরকার, সেটার অনুযায়ী কাজ করে তখন ঠিক হবে আর কি। এটা ছিল এই লাইনে আমার কথা। আর যেটা ভাই বলতেছে যে আমাদের আসলে সিভিক যে জিনিসটা হওয়া দরকার ছিল, সেফটি সিকিউরিটির ক্ষেত্রে আমাদের পার্সোনাল এত হিংস্রতা আসে কেমনে মানুষের ভিতরে, মানে মনুষ্যত্বটা কি মরে গেছে, মানে কার কার বুদ্ধিতে আমরা একজনকে মেরে ফেলতেছি, মানে এই বুদ্ধিটা কই থেকে, শত্রুতার লেভেল এত কেন যাবে? রাজনৈতিক প্রতিপক্ষ কেন শত্রু নাকি আমাদের? প্রতিদ্বন্দ্বী হইতে পারে। তাহলে এই মানসিকতাটা কোথা থেকে তৈরি হলো? কারণ ওই লিডাররা হয় লিডারশিপ শেখে না, রাজনীতি শেখে নাই, সে হচ্ছে মাসল পাওয়ার ইউজ করে করে তার গ্রুপিং করে করে সে যেহেতু নেতা হয়েছে, সুতরাং আরেক প্রতিপক্ষকে মাইনাস করে করে বড় হইতে হইতে এখন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিপক্ষকেও মাইনাস করার একটা তার মানসিকতা। কিন্তু ডক্টর আতিক, এই যে আমরা যে কথাটা আপনি বললেন যে মেরে ফেলার হুমকি বা শত্রুতা পূর্ণ একটা মানসিকতা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে, বক্তৃতায় আমরা সেটা টের পাই। তাহলে এই যে অবস্থাটা দাঁড়াচ্ছে, আমরা যে নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, এই সমস্ত কথা বলছি, তার কি হবে? সবসময় সোসাইটিতে একটা গ্রুপ থাকে যারা মোটামুটি চায় একটা ভালো জিনিস, আইডিয়ালিস্টিক জিনিস চায়, কিন্তু আর বাকি ম্যাক্সিমাম পাওয়ার পলিটিক্স যারা করে তাদের মাথায় এসে হলো বাবলিং, এটা হচ্ছে এটা শেফ, মানে একটা ব্যানার থাকে না, এটা হচ্ছে অমুকের বাড়ি, আসলে অমুকের বাড়ি না, এটা বেসিক্যালি ওনার আরেকজনের বাড়ি আর কি। তো আমাদের রাষ্ট্রগুলো তো আসলে আলটিমেটলি ওই পরিমাণ আমাদের রাষ্ট্রীয় নেতা হয়ে ওঠে না, স্টেটমেন্টস হতে পারে না, আমরা একটা পার্টির গ্রুপের চিন্তা ভাবনা করি। এই কারণে যেটা হয়েছে যে আমরা এগুলো সব মিথ্যা কথা বলে নিয়মিত আমাদের লিডাররা, আমরা সবাই রাষ্ট্রীয় পর্যায়ে টেলিভিশন পাইলে তো এত হাজি সৎ আল্লাহ দুনিয়ায় কোনো মানুষ নাই, নাটক করি, লিটারেলি আমরা লিডাররা নাটক করি। এই জন্য কেন আমাদের জনগণ বিশেষ করে তার কারণ আছে এইটা, যে এইরকমই এরা আরে প্রতিদিন বলবে যে আমি এটা করে দেবো, সেটা করে দেবো, রাষ্ট্র এই বানাই দিব, চাকরি 2 কোটি দিব, আর এক গ্রুপ বলবে না আমি তো এইটা দিয়ে দিব, ব্রিজ বানাবো। এইগুলো বানাইতে বানাইতে সব মিথ্যা কথা বলতে বলতে রাষ্ট্রকে একটা অবিশ্বাস্য জায়গায় গিয়েছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় পাওয়ার পলিটিক্সটা এইভাবে দেখা উচিত না, দায়িত্ববোধের জায়গা থেকে দেখা উচিত, যে পাওয়ার ইজ এ বেসিক্যালি আমানা, পাওয়ার ইজ এ রেসপন্সিবিলিটি মাই পিপলকে চেঞ্জ করার জন্য। ভাই আমি যখন বাইরের দেশে যাই তখন বুঝি যে বাংলাদেশ রাষ্ট্রটা কোথায় আছে, এখানে থাকি একটা এই জায়গার মধ্যে কামড়াকামড়ি করি। ভাই একটু বের হ না, একটু বড় জায়গা থেকে দেখ না, নেগেটিভ ভাবে দেখে, একটা দুর্নীতিগ্রস্ত। আমি রিসেন্টলি সৌদি আরব বাংলাদেশ বিজনেস ফোরাম একটা হয়েছে, এইবার এটা অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে লাকিলি আমার। ওখানে তাইবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর খালিদ, সে আমাকে বলছে তুমি জানো তোমার এই যেখানে বিজনেসম্যান আছে সে একটা চিট, সে বলে আমাকে $2 তুমি খেজুর দাও, যত নিম্নমানের হোক কোনো সমস্যা নেই। আমি বলছি না আমরা এই সেল বিক্রি করতে পারি, আমাদের ভিতরে একটা মিনিমাম, এই জিনিসটা তো মানুষ খায় না, এটা আমাদের এগুলো গরু টুরু খালে যেরকম খড়, এটা তো আমি দিতে পারি না তোমার। বলছে না তুমি এটা আমার দাও, আমি এটাকে অন্যভাবে করবো। তখন উনি আমাকে দেখালো যে এই সেই লোক বিগ বিজনেসম্যান, তাহলে উনি আমার দেশ সম্পর্কে কি ধারণা করলো, যে আমার দেশের লোক চিটেড, সে জনগণের সাথে চিট করতেছে। ভাই আমি বললাম, আমি বুঝালাম না না আরো অনেক ভালো মানুষ আছে, তুমি হয়তো চিটিং মানুষের সাথে মিট করছো। আমি বললাম অমুক অমুক গ্রুপ আছে, অমুক অমুক লোক আছে ভালো বিজনেসম্যান। তাহলে আমাদের বহির্বিশ্বের রিপ্রেজেন্টেশন হচ্ছে এই টাইপের রাজনীতিবিদ দিয়ে, এই টাইপের ব্যবসায়ীদের দিয়ে, যারা আমাদেরকে মানুষের ভিতরে ইমেজ নষ্ট করতেছে। আমরা এরকম রাষ্ট্র চাই না, একটা আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে সম্মান, একটা সুন্দর নাগরিক চাই। হাসান খুরশেদ, ডক্টর আতিক মুজাহিদ একটা কথা বলছিলেন যে এরোগ্যান্স, আমরা রাজনৈতিক দলগুলো অনেক নেতাদের মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করছি, কাউকে তুচ্ছতাচ্ছল্য করা, কাউকে উড়িয়ে দেওয়া, দেশ ছাড়া করা, নানান ধরনের কথাবার্তা বলতেছে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হলো তারা যে সমস্ত কথাবার্তা বলে সেগুলো শুধু অশালীন, উদ্ভটও বটে। এবং এই যে ইয়াং জেনারেশন এই সমস্ত লোকদের কিভাবে যে ট্রিট করে, সেটা এই রাষ্ট্রীয় টেলিভিশনে বলা আমার পক্ষে সম্ভব না। আপনি আমার প্রশ্ন যখন জবাব দেবেন আপনিও বলতে পারবেন না, এইভাবে তারা ট্রিট করে। এখন প্রশ্নটা যেটা হলো যে এই যে তাদের উদ্ভট, অশালীন, যুক্তিহীন বক্তব্য, অ্যারোগ্যান্স, তাহলে জনগণরা কি করবে? আমি একটু অন্যভাবে বলি, আসলে শুধু রাজনৈতিক নেতাদের বলবো কেন, আমরা জাতিগতভাবে কেমন যেন আমাদের মানুষের এবং আমাদের মান অনেক নেমে গেছে। এটা খুব বাস্তবতা, এটা খুব দুঃখজনক, কিন্তু এটা আমি আমাকে আপনার সাথে একটা যোগ করি। আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, চেয়ারের লোকদের চেহারা যারা বসে, 10 জন বসলে আমরা দেখি যে 8 জনই বসার উপযুক্ত, কিন্তু তারা বসে আছে। আমি একমত, সব জায়গাতেই নিম্নগামী একদমই। আমি অন্য জায়গায় বলি যে কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশে প্রতি 4 জন মেয়ের মধ্যে 3 জনই পারিবারিক সহিংসতার শিকার হন। ভয়াবহ অবস্থা। আমরা আমাদের মেয়েদের, আমাদের মাদের নিরাপত্তা নিজের পরিবারে দিতে পারি না। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশে 7, 8, 10 বছরের বাচ্চা মেয়ে ধর্ষিত হচ্ছে, আমি প্রতিদিন এরকম খবর দিচ্ছি। তো এইটা মানে অকল্পনীয়, মানুষ কতটা নৃশংস হলে এটা সম্ভব। তো এই ধরনের ঘটনা কিন্তু প্রতিদিন আমাদের সমাজে প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে।
আমরা কেমন যেন মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছি জাতিগতভাবেই, কারণে অকারণে মিথ্যে বলি, স্বার্থের কারণে বলি, যেখানে কোনো রকম কোনো স্বার্থ নেই সেই কারণে সেখানেও মানুষের মিথ্যে কথা বলে, এবং সেটা সাধারণ মানুষের মধ্যে যেরকম সেটা সংক্রমিত হতে হতে নেতৃত্বের মধ্যেও একই না, এটা কিন্তু উল্টো বোধ হয়, এখন আমাদের যেটা দরকার, আমরা অনেক বড় বড় কথা বলি, অনেক কঠিন কঠিন কথা বলি, সেই জায়গাগুলোতে নিঃসন্দেহে মানে সেই সেটা চেয়েও বেশি সেটা তো করতে হবে, বলতে হবে, এবং সেটা আমাদের দুইটা জিনিস খুব জরুরি আমি মনে করি, যে একদম সাধারণ মানুষকে সাধারণ কথা দিয়ে আসল জায়গায় ফিরে আনা। আমরা ছোটবেলায় যেমন পড়তাম, যখন আমরা খুব ছোট, আমাদের স্কুলে যখন আমরা হাতের লেখা লিখতাম, তখন আমাদের কিছু কথা টিচাররা লিখে দিতেন, শিক্ষকরা, যে সদা সত্য কথা বলবো, এই লাইনটা 20 বার লেখো। এই ধরনের জায়গায় আমাদের আসলে ফিরে আসতে হবে, যে আমাদের মিথ্যা বলার মানসিকতা থেকে সরে আসতে হবে। আমরা প্রচুর জাতিগতভাবে সবচেয়ে মিথ্যাপ্রবণ জাতি বোধহয় আমরা, এটা খুব দুঃখজনক, কিন্তু আমাদের মানে এই জায়গা থেকে আমাদের এবং বিশ্বব্যাপী আমাদের এরকম একটা ইমেজ হয়ে যাচ্ছে, আমাদের সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। যেটা একটু আগে ডক্টর আতিক বলছিলেন যে $2 খেজুর কিনতে চাই, সৌদিরা বিক্রি করতে রাজি না, যে না এটা মানুষের খাওয়ার উপযোগী না। তারপরেও আমাদের ব্যবসায়ী মানে উদ্বুদ্ধ করেন যে না, এটা তোমাদের ভাবতে হবে না, তুমি $2 বেচো, আমি ম্যানেজ করবো, আমার দেশের মানুষকে আমি খাওয়াবো। তো এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো খুব ছোট ছোট জিনিস, যে আমাদের সত্য বলার প্রবণতা তৈরি করতে হবে নেতৃত্বের ক্ষেত্রে এবং সাধারণ মানুষের ক্ষেত্রে। আমাদের কথা কাজে মিল নেই, আমরা মুখে বলি একটা, কাজ করি আরেকটা, বিরাট সংকট, ভয়ঙ্কর সংকট এটা। এবং এই ছোট ছোট সংকটগুলো কিন্তু অনেক বড় সংকটের জন্ম দেয়। তো আমরা যদি সেই জায়গাটা তৈরি করতে পারি, যে আমরা যা বলবো তা করবো, যা করবো তা বলবো, তো আমরা যেটা করবো না সেটা কেন বলবো আমি, অথবা যেটা বলবো সেটা কেন করবো না, সেই জায়গাটাই আসলে আমাদের মানে আমাদের স্বভাব বদলাতে হবে। এত বাজে অভ্যাস, এত বাজে স্বভাব হয়ে গেছে আমাদের, সেই জায়গায় নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে, যে আমরা নেতারা যদি তাদের কথা ঠিক রাখেন, তারা যা বলেন সেটা যদি মিন করেন, তারা যদি কখনো মিথ্যে না বলেন, তো মানসিকতা তখন কর্মীদের মধ্যেই, সাধারণ মানুষের মধ্যেই সেটার মানে টপ টু ডাউন মানে আস্তে আস্তে নিচের দিকে সেই সংস্কৃতির বিকাশ ঘটবে। খুব ছোট ছোট চেঞ্জ কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট রাখবে। আরেকটা জিনিস হচ্ছে, মানে যদি জাতীয় পর্যায়ে বলি, আমাদের আসলে সবচেয়ে বড় যে জায়গাটা জোর দেওয়া দরকার সেটা হচ্ছে আইনের শাসন, যে দলমত নির্বিশেষে কে কোন পদে আছে, কোন চেয়ারে আছে, কি অবস্থা আছে, সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগ হবে, সেইটা নিশ্চিত করতে পারলে, আইনের শাসন প্রয়োগ করতে পারলে আমরা মানে সমাজ বদল আসলে একটা ধারাবাহিকতার ব্যাপার, এবং সেটার উপর থেকেই শুরু করতে হবে, নেতৃত্ব থেকেই শুরু করতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। আতিক মুজাহিদ, 5 আগস্টের পর জনগণ এখন পরিবর্তনের আকাঙ্ক্ষাকে লালন করছে। সাধারণ মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়েছিল, যে এই তরুণরা এরকম একটি ফেসিস্ট, এত শক্তিশালী সব বাহিনী সম্মিলিতভাবেও আপনাদের সাথে পারেনি, কাজেই তাদের আকাঙ্ক্ষার মাত্রা, আশার মাত্রাটাও খুব উপরে আপনাদের নিয়ে। কিন্তু এই অভিযোগ উঠেছে যে আপনারা জনগণের এই আকাঙ্ক্ষাকে হতাশায় পরিণত করেছেন, কি বলবেন? না, এটাকে তো আপনি দুইভাবে দেখতে পারেন। ডেফিনেটলি আগেও যেটা বলেছিলাম যে ইয়েস, জনগণ আসলে কি চায় সেটাকে ডিফাইন করছে। আমি আজকে সকালে এলাকায় পড়তেছিলাম যে বাংলাদেশ এই জুলাই আকাঙ্ক্ষার, জুলাই পরবর্তীতে কেমন বাংলাদেশ চায় কেউ ডিফাইন করেনি। না, এরা মোটা দাগে বলে, মোটা দাগা বলে যে সাধারণ মানুষ কিন্তু ঠিকই ডিফাইন করে যে চাঁদাবাজিটা হবে না, আমি আমার কাজটা ঠিকমতো করব। সাধারণ মানুষের চাহিদা খুবই আর কম, কিছু না, কিন্তু সাধারণ মানুষের চাহিদা খুবই কম। আমি এই যে আপনি যেটা বললেন যে গুমের ভয়টা এখন আতঙ্কে আছে, একটা অনুষ্ঠান করতে এখনো ভয় পাবো কিনা, আমি কথা বললে আমাকে আবার 10 বছর পর ধরে নিয়ে যাবে কিনা, এই যে মানসিক ট্রমাটা স্টিল সেম।
এখনো কি মনে হয় যে মানুষ যে মুখ খুলে অনেক, এখনো তো অনেক দলের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পায়, আপনার কাছে মনে হয় কি মানুষ ফ্রিলি কথা বলতে পারে? অনেক জায়গায় সে দল বলবো না, দলের কিছু নেতা, উচ্ছিষ্ট নেতা যারা খারাপ নেতা আছে তাদের ভয়তো কথা বলতে পারে না এলাকায়, এখনো জমি জমা দখল হয়ে যায়। তো সে জায়গা থেকে ডেফিনেটলি আমরা যে মানুষ ঘনিষ্ঠ পলিটিক্স করার কথা ছিল, জন আকাঙ্ক্ষার এবং জুলাই অভ্যুত্থানের যে বাণীটা সবার কাছে নেওয়ার কথা ছিল, এটাকে রাজনীতিকে হিসেবে দেখি না, আমি মনে করি এটা সবার হওয়া দরকার ছিল। একটা যে আমার দলের পক্ষে ডেফিনেটলি আমরা যদি এটা নিয়ে আমরা রাজনীতিতে আসছি, আমাদের অবশ্যই একটা দায়িত্ব কর্তব্য ছিল এটা মানুষের কাছে যাওয়া। তো সে জায়গা থেকে আমরা হয়তো ওই পরিমাণে আগাইতে পারি না যেটা আগানোর কথা ছিল। তো অবশ্যই এটার অনেক আমাদের কনস্ট্রেইন আছে, সবাই আমরা নতুন রাজনীতিতে, অনেকের আমাদের গ্যাপ রয়েছে রাজনীতি, আসলে আমরা তো কখনো কিন্তু আপনাদের ব্যাপারে আরেকটা বড় অভিযোগ হলো যে আমরা শুরুতে যে আলোচনা করছিলাম যে আমাদের দেশের রাজনীতি যে ক্ষমতার হিসাব নিকাশটাই মুখ্য হয়ে দাঁড়ায়, আপনারা কি সেই ফাঁদে পা দিয়েছেন? আমার কাছে মনে হয় না ফাঁদে, দুই একজন হয়তো কথা বলতে পারে বিভিন্ন ধরনের স্টাইল, কিন্তু বাট মডারলেস আমরা আসলে যত আলোচনা করি আমরা এখন যেটা মানুষ বলতে যে জোটে গেছেন কিনা বা আপনি পাওয়ারে হিস্সা চাইতেছেন কিনা, যে আমরা সেই প্রসঙ্গে সেটা পরে আসবেন। বাট আলটিমেটলি আমরা যারা এখানে 217 জন আছি বা বিভিন্ন জায়গায় আছি, আমি কালকেও রুটে কথা বললাম, আপনারা আসলে কিভাবে চিন্তা করেন আমরা রাজনীতিটাকে নতুন করে দাঁড় করে দিচ্ছি। আমরা হয়তো ক্ষমতায় যাওয়ার দরকার নেই, বাট আমরা আমাদের একটা মধ্যম ধারা যে রাজনীতি করতে চাই, সিভিলাইজেশনাল এবং জাতিসত্তার আত্মমর্যাদা বোধ এই অঞ্চলে বাংলাদেশি পলিটিক্যাল সায়েন্স। ডক্টর আতিক, আপনাদের রাজনৈতিক দলের মানে এনসিপির সংকটই কাটছে না, আমরা দেখছি একটার পর একটা সংকট তৈরি হচ্ছেই। যেমন ধরুন এখন আপনারা মূলত আমার দেশে 3টা সংকটে রয়েছে। আচ্ছা, এটা হলো প্রতীক সংকট, আরেকটা হলো নির্বাচনী জোট নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, এবং নিজেদের মধ্যে একটা মতবাদ এভরি টাইম আমরা লক্ষ্য করছি। আপনাদের অনেকে দল ছেড়ে চলে যাচ্ছে। আপনাদের মধ্যে 3টা গ্রুপ রয়েছে, একটা হলো মধ্যপন্থী, একটা হলো ডান দিকে ঝুঁকা, আর একটা বাম দিকে ঝুঁকা। এত জটিলতা নিয়ে কিভাবে এগোবেন? একটা মধ্যপন্থী দলে সব দলে আসতে পারে, বিষয়টা হচ্ছে আমরা তো একত্রিত হয়েছি কিছু ভ্যালুজের, কোনো ডান বাম দেখে তো একসাথে আসেনি। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের পরবর্তী নতুন একটা বাংলাদেশ হওয়া দরকার, যে বাংলাদেশটা হবে সবার এবং আইনের শাসন, যেটা আমরা কিন্তু এই ডান বাম মধ্যপন্থী নিয়ে আপনাদের দলের মধ্যে টানাপোড়েনটা আমরা সাধারণ মানুষের টের পাই। টানাপোড়েন না, এটা করা হচ্ছে, আমরা ভিতর থেকে বুঝি না, কিন্তু আপনার বাইরে থেকে নিউজ থেকে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হইতেছে যে এখানে ডানপন্থীরা আছে বামপন্থীরা যাচ্ছে। এটা আসলে এরকম না। এখানে যে কয়জন অব্যাহতি নিয়েছে আপনারা দেখেছেন, আমরা কিছু লোককে অব্যাহতি দিয়েছি তাদের খারাপ কাজের কারণে। জি জি, ওটা আলাদা জিনিস, ঠিক আছে। আর দুই একজন আপনারা রিসেন্টলি দেখেছেন অনিক রায় বা অন্যান্য যাদের ব্যাপারে, তারা নিজের থেকে বলেছে আমি রাজনীতি থেকে সরে গেলাম। এটা এরকম না যে আমি ডান হয়ে গেছে বাম হয়ে গেছে, এইরকম ইস্যু নিয়ে কেউ কিন্তু প্রেস ব্রিফিং করে বলেনি যে এই পার্টিটা ডান বামের ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে একটা নতুন পার্টি করতে গেলে লিডারশিপের সাথে যে দীর্ঘদিনের কমিউনিকেশন, সেটা যখন আস্তে আস্তে বিল্ড আপ হইতেও সময় লাগে, লিডারও বুঝতে সময় লাগে যে আতিক মুজাহিদ কি ধরনের লিডারশিপ। আর একটা হলো সে তো জুনিয়রের সাথে একটা সিনিয়র আন্ডারস্ট্যান্ডিং, অনেক বিষয় কিন্তু লিডারশিপের সাথে জড়িত থাকে, ক্যাপাসিটির উপর নির্ভর করে, আদর্শ কিভাবে ডিল করবে সেগুলো ডাইনামিজমের উপর ডিপেন্ড করে। সুতরাং এগুলো ক্লাসিং হতে হতে একটা জায়গায় চলে যাবে। বাট আমরা তো এক্সটার্নালি করে বলিনি। আপনি যেটা বলতে পারেন যে মন্তব্যের ক্ষেত্রে আপনাকে অনেক সময় খুবই হার্ড কোরের কথা বলেন কিনা, ইয়াংদের নেচারটা হলো একটা খুব হার্ড, খুবই একদম ডিফেন্সিভ যায় না, তারা একদম ঠাস করে অফেন্সিভে চলে যায়। এইটার ক্ষেত্রে আমি বলতে পারি যে শব্দ চয়নগুলো, আগেও যে আমরা একদম বলেছিলাম যে শব্দ চয়ন ন্যাশনাল পলিটিক্সে কখনো ডিপ্লোম্যাটিক কথা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। আপনাদের আরেকটা সংকট তৈরি করে, এভরি টাইম তৈরি করে। আপনাদের দলের অনেক নেতার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছে, ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে। আমি তাদেরকে একটা কথা বলতাম, এই টক শোতে আমরা আলোচনা করেছি, সেটা হলো যে আপনাদের অনেক নেতা এখনো রাজনীতিবিদ হিসাবে আবির্ভূত না হয়, এখনো অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন। বিশেষ করে যার ইচ্ছা তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন, কিন্তু এগুলো ইম্প্যাক্ট পড়ে। এটা দলের কিনা না তার ব্যক্তিগত, আপনারা অনেক সময় বলেন যে এটা তার ব্যক্তিগত মতামত, এটা আসলে একটা ফেক মানে বর্ণনা সব দলেই দেয়। যখন কেউ রাজনীতির একটা পদে থাকে তখন আসলে সে আর ব্যক্তিগত থাকে না। বিষয়টা হচ্ছে যে কোনো কত একটা জাতীয় একটা ইস্যু আসছে, জি, কারণ আপনি জাতীয় ইস্যুটাতে তো আপনি কনসাল্ট ছাড়া মতামত দিলে আপনার মতের সাথে একমত হবে কিভাবে? আপনি জাতীয় যত বড় নেতা হতে পারেন, যে লিডারশিপের ভিতরে যে ডেমোক্রেসি থাকে, তাহলে তো অবশ্যই আপনি নিজে বলবেন না এটাই দলের মত হতে পারে, আমি তো এটা ভেটো দিব, আমি কথা বলবো, কাউন্টার দিব, তারপরে সংবাদ সম্মেলনকে বলবেন যে এই বিষয়টা সম্পর্কে আমাদের এটা মতামত। এটা হচ্ছে অফিসিয়াল কথাবার্তা। এছাড়াও অ্যাক্টিভিজম যেটাকে বলেন, যে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করে, যেহেতু এটা শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুক রিলেটেড হয়েছে, সুতরাং এই মানসিকতা থেকে চেঞ্জ হতে সময় লাগবে। দুই, আমি রাজনীতিবিদ শব্দটার সাথে যুক্ত করতে, পলিটিশিয়ান মানে আমার কাছে রাজনীতিবিদ মনে হয়, রাজনৈতিক মনে হয় আমার কাছে শব্দটার বাংলা ব্যাখ্যা। রাজনীতিবিদ হইতে গেলে আসলে ডিফারেন্টলি তার ম্যাচুরিটি, এক্সপিরিয়েন্স, কথা, অন্যকে সম্মান দেওয়া, এই ধরনের অনেকগুলো যোগ্যতা থাকা উচিত। নাহলে আমরা সবাইকে রাজনীতিবিদ, আমিও রাজনীতিবিদ, জননেতা। যোগ্যতার ব্যাপারে দেশের মানুষ কিন্তু খুব পজিটিভ, কিন্তু আমাদের কর্মপন্থা নিয়ে একটু নেগেটিভ। কর্মপন্থা বিষয়টা হচ্ছে যে এই জেনারেশনের যে ভাষা,
ইউনিভার্সিটির ভাষা কিন্তু গ্রামের ভাষার সাথে যাবে না, Right. জাতীয় রাজনীতিতে যাবে না। আমাদের নেতারা যারা বলতেছে হয়তো ইউনিভার্সিটি গ্রাজুয়েট শেষ করেছে, ইনভারনমেন্ট মানুষকে ক্রিয়েট করে বেসিক্যালি। যত বেশি মানুষের কাছে যাবে তত বেশি নেতাদের ল্যাঙ্গুয়েজ গ্রাম থেকে উপরে চলে আসবে। তো এটুকু ডিপেন্ড করতে হবে যে আমাদের এটা কি এইরকম করে নিচে নামবে না এইরকম করে এইরকম পিরামিড। তার মানে আমরা শেষ কথা হলো যে সংকটগুলো আছে সময়ের সঙ্গে শেষ হবে। অবশ্যই সময়ের সাথে, এবং অনেক বিষয় সলিউশন হয়েছে, আপনারা দেখবেন অনেক ম্যাচিউর আসন করতেছে। উই হোপ এবং বিলিভ দ্যাট যে এই জেনারেশনটা গ্র্যাজুয়ালি একটা ভালো পলিটিশিয়ানে যাবে, বাট এদেরকে সময় দিতে হবে। আগেও বলেছি যে আপনারা হতাশ হবেন না, আমরা স্টিল উই আর দ্য সাম পিপল যারা আসলে মনে করি আনকম্প্রোমাইজড। আপনাদের প্রতীকের কি হলো? প্রতীকের বিষয়টা যেহেতু ওটা আলোচনা রয়েছে, আমরা যেহেতু যাচ্ছি যে যেহেতু ইসি লাস্ট যে ব্যাখ্যা দিচ্ছে, আপনারা দেখেন প্রথম বললো যে এটা আইনে নাই, আমরা জানি ওনারা 3টা ব্যাখ্যা দিচ্ছে, একটার পর একটা চেঞ্জিং দেয়ার অপিনিয়ন। আসলে বেসিক্যালি তারা বলছে তালিকা থাকলে দিতাম, তার মানে কি তাহলে আমরা হাইকোর্টে যদি বলি তালিকা যুক্ত করেন তাহলে হাইকোর্ট দিতে পারে আমাদের। স্টিল উই হ্যাভ দ্য হোপ, উই বিলিভ দ্যাট, বাট আমরা মনে করি যে এটা একটা সমঝোতা আসবে ইনশাআল্লাহ একটা পর্যায়ে। হাসান খুরশেদ, নির্বাচনী জোট এখন রাজনীতির অন্যতম আলোচিত প্রসঙ্গ। আমরা জানি যে বাংলাদেশে নির্বাচনী জোট নীতিটাই হলো এটা নির্বাচনী কৌশল, অন্য কিছু নয়। এতে কোনো নীতি থাকে না। আরো বলা যায় আমাদের দেশে কতিপয় ব্যক্তির এমপি হওয়ার খাসকে সামনে রেখেও কিন্তু নির্বাচনে জোট হয়, এবং এবার আমরা দেখছি এটি আরো বেশি প্রকট। আপনি জানেন যে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে যাদের কর্মী নেই, সংগঠনও নেই, আছে কেবল নেতা, এবং এই সংখ্যাটা আবার 2-1 জনের মধ্যে সীমাবদ্ধ। এদের পক্ষে নির্বাচনে জোট ছাড়া কোনোদিন জয়ী হয়ে এমপি হওয়া আসলে সম্ভব নয়। এই যে নির্বাচনে জোট নীতিহীন, অনেকে নির্বাচনী কৌশল বলে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন, এই যে চলছে তো চলছেই। বিষয়টা হচ্ছে যে জোটটা হওয়ার কথা কেন, যে একাধিক দল তাদের শক্তিকে এক করে মানে এক বিচ্ছিন্নভাবে 4টি দলের আলাদা আলাদা শক্তি, 4 দলের শক্তি একসাথে হলে আরো বড় ইম্প্যাক্ট হবে, ভোটে জয়ের সম্ভাবনা বেশি থাকবে, সেই উদ্দেশ্যে জোট করার কথা। কিন্তু আমাদের এখানে এইবারের নির্বাচনে আমরা যেটা দেখছি যে নিঃসন্দেহে এক ধরনের পারসেপশন তৈরির জন্য যে আমি একা না আমরা অনেক, সেরকম একটা পারসেপশন তৈরির সংখ্যা বাড়ানো। আরেকটা জিনিস আছে যে যেমন বিএনপির মধ্যে আমরা বিএনপির মুখে এই কথাটা আমরা বারবার শুনছি যে 17 বছরের আন্দোলনে যারা আমাদের সাথে ছিল আমরা তাদের সম্মান করার চেষ্টা করব, তাদের মধ্য থেকে যারা ফ্যাসিবাদ উচ্ছেদে কাজ করেছে তাদের আমরা আরেকটার সাথে যোগ করে দিয়েছে জামাতবাদ। হ্যাঁ, জামাতবাদ। তো যেহেতু জামাত একদমই আলাদা ইলেকশন করছে, তো জামাত তার মতন করে একটা জোট তৈরি করছে, বিএনপি তার মতন করে একটা জোট তৈরি করছে, সেরকম 2টা জোট অ্যাটলিস্ট হবে আমরা ধারণা করছি, এবং সেরকম একটা প্রক্রিয়া আমরা দেখছি। এইটা করতে গিয়ে যে সংকটটা হচ্ছে সেটা হচ্ছে যে এলাকায় যদি ভিত্তি না থাকে, নির্বাচন তো শুধুমাত্র জাতীয় পর্যায়ে আপনি কাউকে হয়তো অনেকেই আছে যার দল খুব ছোট, কর্মী নাই, এলাকায় কোনো ওইভাবে জনপ্রিয়তা নাই, গ্রহণযোগ্যতা নাই, কিন্তু জাতীয় পর্যায়ে উনি খুব পরিচিত আলোচিত ব্যক্তিত্ব, তার আসলে এলাকায় কোনো ভিত্তি নেই। তো তখন যেটা হচ্ছে যে যখন এরকম জোটের কারণে এই ধরনের প্রার্থীদের মনোনয়ন যাচ্ছে, তখন নির্বাচনী এলাকার যারা এত বছর ধরে কষ্ট করেছে, যারা মানুষের জন্য কাজ করেছে, তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে যারা ভোটার তাদের মধ্যেও এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে যে এই লোককে তো আমি কোনোদিন দেখিনি, সে কোথায় আসছে, তারে কেন আমি ভোট দেবো। তো ভোটারদের মধ্যেও কিন্তু এক ধরনের হতাশা তৈরি হচ্ছে। ভোটার যেই দলেরই হোক, মানে যে দলেরই সমর্থকই হোক, সেই দলের যোগ্য প্রার্থী চাই, এবং এলাকাবাসীর ভিতর থেকে এলাকার সাথে মানুষের সাথে ছিল সেরকম প্রার্থী চাই মানুষ। হাসান খুরশেদ, আমরা দেখছি যে বড় 2টি দল বিএনপি এবং জামাত নির্বাচনে জোটের ব্যাপারে মরিয়া। এর মানে কি তারা এককভাবে নির্বাচন করে জয়ের ব্যাপারে সন্দিহান? না, সন্দিহান না, সেই বিষয়টিতে মানে শব্দটা ব্যবহার করলাম এই কারণে আমি সাম্প্রতিককালে এটা লক্ষ্য করছি। আমরা জিনিস হচ্ছে যে এইবারের ভোটের কম্পোজিশনটা আসলে কি হবে এটা অস্পষ্ট, পুরনো হিসাব তো মিলছে না। তো পুরনো হিসাব যেহেতু মিলছে না, সবার মধ্যে এক ধরনের অনিশ্চয়তা আছে যে যদি আমি যদি পুরনো হিসেবে যাই যে বিএনপি তারা ইতিহাসে হাইয়েস্ট হচ্ছে 40% ভোট পেয়েছিল 2001 সালে। তো সেইখান থেকে বিএনপির মানে আওয়ামী লীগের প্রায় 30-35-38% ভোট ছিল বিভিন্ন সময়ে। তো সেই ভোটগুলো এখন কোথায় যাবে, এবং সাধারণ মানুষ যারা একটা বড় অংশ হচ্ছে যারা নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করে না, একটা ফ্লোটিং ভোটার বলি আমরা, যে তারা আবার ইদানিং তো আবার তরুণদের ভোটার যোগ হয়েছে, 4 কোটি তরুণ ভোটার যোগ হয়েছে, নতুন ভোটার যোগ হয়েছে। সবকিছু মিলে এবারের নির্বাচনে আসলে ভোটাররা কোন পক্ষে যাবে, কি কোথায় যাবে কেউ জানে না। এই অনিশ্চয়তার কারণে প্রত্যেকে তার নিজের শক্তিকে আরো সংহত করার চেষ্টা করছে, সেটার জন্য জোটের দিকে যাচ্ছে, যে জোট হলে আমার শক্তি একটু বাড়বে। আর
এইবার আরেকটা বড় জিনিস হচ্ছে যে গত আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের একটা বড় ভূমিকা ছিল, আলেম সমাজের একটা বড় ভূমিকা ছিল। তা আলেম সমাজের বা ইসলামী আন্দোলনের সাথে যারা আছে তাদের ভোট এবার অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে আসতে পারে। এবং 4 কোটি নতুন ভোটার, এদিকে ইসলামী ভোট, আর এদিকে হচ্ছে নারী ভোট, এই 3টা ফ্যাক্টরকে মাথায় রেখেই বিভিন্ন ধরনের জোট গঠনের চেষ্টা আমরা দেখছি। আমাদের আসলে আরেকটু অপেক্ষা থাকতে হবে শেষ পর্যন্ত কি দাঁড়ায়। ডক্টর আতিক মুজাহিদ, হাসনাইন খুরশিদ বলছিলেন, কিছু ফ্যাক্ট বলছিলেন যে আসলে জোটটা কেন চাচ্ছে সবাই মরিয়া হয়ে, ভোটের হিসাব পাল্টে গেছে, তরুণরা ভোটার, অনেকগুলি পয়েন্ট উল্লেখ করেছে। আসলে এই পয়েন্টগুলি মূলত এই রাজনৈতিক দলগুলিকে নতুন করে ভাবতে হচ্ছে পুরনো হিসাব থেকে বেরিয়ে। এনসিপি কি কোনো নির্বাচনে জুটে যাচ্ছে নাকি নিজেরা জোট করবে? এনসিপিতে 3টা বয়ান হাজির আছে আমাদের ইন্টারনাল ডিসকাশনে। একটা হচ্ছে যে আমাদের 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে যে আমরা যারা মধ্যমপন্থী দল আছি এই 2 ব্লকের বাইরে, আমরা এখন যেটা দেখতেছি যে জাতীয়তাবাদী সেকুলার একটা গ্রুপ ধরেন এক ব্লক, আর ইসলামপন্থী ডান ব্লক যেটা মোটামুটি জামাতের লিড। আমরা চাইতেছিলাম যে ধর্মীয় মূল্যবোধ থাকবে একটা মধ্যমপন্থী ধারা ডেভেলপ করা, যেটাকে এনসিপি অ্যালায়েন্স করতে চায় আর কি। তো সেখানে এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে, আমরা নিজেরা একটা মধ্যম জায়গায় দাঁড়িয়ে একটা ছোট হোক, 10টা হোক, 5টা হোক, যারা আছে এটাকে আমরা অ্যাকোমোডেট করে জাতির কাছে আমরা প্রেজেন্ট করে, এরপরে যদি অন্যদের সাথে আমার মনে করি যে স্ট্র্যাটেজিক যেটা বলে জোট, যেটা যদি মনে করি তাহলে হবে। এটা হচ্ছে আমার নাম্বার 1 প্রায়োরিটিতে আমাদের আলোচনা। যদিও মিডিয়াতে আলোচনা আসছে 3rd 4th যেটা যে বিএনপির সাথে যাচ্ছি মনে হয়, এটা হাইপলি, এবং অথবা জামাতের সাথে একটা অপশন ক্রিয়েট হয়েছে বা কেউ জামাতের ব্যাপারে মতামত দিয়েছে। বেসিক্যালি ফার্স্ট প্রায়োরিটিতে ছিল যে আমরা দলগতভাবে আমাদের নিজস্ব আইডেন্টিটি থাকতে হবে না, আমরা যে একটা বড় দল হবো, আমরা কি অন্য দলে অনুগ্রহ যার পিছনে যাবেন আপনি তার। ডক্টর আতিক মুজাহিদ, আপনারা বিএনপির দিকে ঝুঁকেছেন, এই বয়ানটার সামনে আসছে, এর কারণও রয়েছে। আমরা এই টক শোতে বলছিলাম যে আমরা দেখছি ইদানিং আপনাদের অনেক নেতা বিএনপির ব্যাপারে এগ্রেসিভ হয় না, ঠিক উল্টোটাও আছে, বিএনপির নেতারাও এখন আপনাদের ব্যাপারে এগ্রেসিভ না। আমরা এটাও দেখেছিলাম যে আপনাদের সঙ্গে বিএনপির নেতারা টক শোতে বসতেন না, এখন দেখছি তারা শুধু বসেন না এবং বলেন যে ঠিক আছে ওরা আসবে না কেন, একসাথে বসবো। এই যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি, এটাও কিন্তু প্রমাণ করে আপনারা বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছেন। আসলে কি তাই? না, আমি যেহেতু ইসি মেম্বার হিসেবে আমরা যে লাস্ট মিটিং ছিল আমরা আনডিসাইডেড, আমরা স্টিল কোনো জায়গায় বলি নাই, আনডিসাইডেড লেখা ছিল, এবং স্টিল উইল ডিসকাস, আমরা একটা বিগার ফর্মে আর আলোচনা করবো। এবং পার্টির মিনিমাম, কারণ পার্টি যদি আপনার একটা জোটে যাইতে গিয়ে আর পার্টির সমস্যাগত হয় এবং তাহলে আমরা তো সেটা করি না। পার্টি হিসেবে আমরা দাঁড়ায় থাকতে চাই, এবং আমরা মনে করি না যে আমরা যদি পার্টি বানাইলাম কি জন্য, যদি বিএনপিকে দাঁড় করে রাখতে হয় তাহলে তো আমরা জামাতকে দাঁড় করে, তাহলে আমাদের পার্টি বানানো দরকার। সেই প্রশ্ন আসছে যে আপনাদের বিকল্প চরিত্রটা থাকবে কিভাবে? সেটাই বেসিক্যালি আমরা এটা যেটা দেখবো আর কি, আমরা যে রাজনৈতিক বয়ান নিয়ে হাজির হয়েছি রাষ্ট্রের কাছে, সেইটার কাউন্টার আসলে কারা, আমরা যেটা বলি সেটা কার বিরুদ্ধে যায়। আমাদের রাজনৈতিক বয়ান কি জামাতের বিরুদ্ধে যায়? অবশ্যই জামাতের বিরুদ্ধে। আমি যদি তাহলে আমি লেজিটিমাইজ করবো কেমন আমার বয়ান কি? আমার বেসিক্যালি রাজনীতি যে পারসেপশন এন্ড বয়ান ন্যারেটিভ, আমি আমার কি হাজির করছি, আমার যে অভ্যুত্থানের রাজনীতির বয়ান সেটা কি কম্প্রোমাইজ হবে, তাহলে মানুষ কোশ্চেন করবে। সো বাট পলিটিক্যালি অনেক সময় রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে অনেক সময় কি করতে হয় যে ওই দলকে বাধ্য করার সংযুক্ত কারণে অ্যালায়েন্স করতে গেলেও শর্ত দিয়ে যে আমি এই কারণে তোমার সাথে যাচ্ছি, তখন আমি বলতে পারবো যে তোমার সাথে আমি গ্রেটার জায়গায় গেলাম, কিন্তু আমি এখনো আমরা একটা জায়গায় আছি, বাট তুমি যদি এটা আমার সাথে এইগুলো করতে রাজিও তাহলে আই ক্যান গো ফর ইউ ফর এ স্ট্র্যাটেজিক রিজন। এইটা হতে পারে। বাট আমরা যে একটা পার্টিতে ফুললি গেছি একদম তাদের ব্যাপার প্রভাকার, এরকম বিষয়ে আমরা মনে এখন সিদ্ধান্ত নিতে পারিনি এবং যাবে না আমার কাছে মনে করি। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ। হাসনাইন খুরশিদ, ছাত্র রাজনীতি এখন আলোচিত বিষয়, খুবই আলোচিত বিষয়, বিশেষ করে 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফলের কারণেই এই বিষয়টা ঘটেছে। না হলেও সম্ভবত এত বেশি আলোচনায় আসতো না, যেহেতু নির্বাচনে একটা আবহাওয়া চলছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছাত্র সংসদের নির্বাচনগুলো
মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে। এই নির্বাচনী ফলাফলগুলো থেকে অনেক ধরনের আলোচনা চলছে, সমালোচনা চলছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আমি আপনার ছাত্র রাজনীতি দেখেছি খুব, ঢাকা বিশ্ববিদ্যালয় খুব কাছ থেকে। আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা দুটো ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়েছিল। আপনার কাছে আমার প্রশ্ন, ছাত্র রাজনীতি কি আসলে পাল্টে যাচ্ছে কিছুটা? ছাত্র রাজনীতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে, বা অলরেডি পরিবর্তনের সূচনা হয়েছে, সেটা আমরা দেখছি। ছাত্র রাজনীতিতে জাতীয় রাজনীতি যেরকম পরিবর্তন আসছে, ছাত্র রাজনীতি একই রকম পরিবর্তন আসছে। এবং এই পরিবর্তনের জায়গাটা হচ্ছে যে শিবিরের একটা বড় উত্থান। হ্যাঁ, সেই উত্থান এবং শিবিরের বিজয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেটা একটা বড় ইম্প্যাক্ট নিঃসন্দেহে আছে। আরেকটা বিষয় যেটা আছে যে গত 17 বছর আসলে, আমি যদি বিএনপির কথা বলি, ছাত্রদলও ক্যাম্পাস থেকে এক ধরনের বিতাড়িত ছিল। গত 17 বছর ক্যাম্পাসে ঠিক না, তারা আসলে তারা থাকতেই পারে, তারা এক ধরনের ক্যাম্পাস থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল। তারা ক্যাম্পাসে ঢুকতে পারতো না, তাদের ঢুকলেই তারা নিগৃহীত হতো। সো তারা সংগঠন গুছাতে পারেনি, তারা তাদের কর্মী তৈরি করতে পারেনি, কর্মীদের সাথে যোগাযোগ রাখতে পারেনি, সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। সো গত 17 বছরে যে বিচ্ছিন্নতা, সেটারও একটা বড় ইম্প্যাক্ট আছে। সো আমার মনে হয় যে ইলেকশনগুলো খুব কম, এবং সেই সময়টাতে শিবির আসলে বিভিন্নভাবে তার অ্যাক্টিভিটিস অব্যাহত রেখেছিল। আর যেহেতু ক্যাডার ভিত্তিক সংগঠন, থাকার একজন পলিসি থাকতে পারে, তারা বিভিন্নভাবে এক ধরনের, অনেকে যেটা গুপ্ত রাজনীতির কথা বলছে বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ভিতর দিয়ে শিবির সক্রিয় ছিল, কিন্তু ছাত্রদল পুরোপুরি ক্যাম্পাসে অনুপস্থিত ছিল। সো সেই অনুপস্থিতি ছাত্রদলকে ক্ষতিগ্রস্ত করেছে, সেটা খুব দৃশ্যমান। এখন সেইটা কাটিয়ে ওঠার জন্যে ছাত্রদলের যে 5ই আগস্টের পর থেকে ক্যাম্পাসে সক্রিয় হওয়া উচিত ছিল, সেই সক্রিয়তার জায়গায়ও আসলে তারা অনেকভাবে বাধাগ্রস্ত হয়েছে বা ব্যর্থ হয়েছে। বাধাগ্রস্ত কিভাবে হলো? ছাত্রদল যখন ইউনিভার্সিটির হলগুলোতে তাদের হল কমিটি করতে গিয়েছিল, হল কমিটি কিন্তু করতে দেওয়া হয়নি, যে হল কমিটি করে আলটিমেটলি পুরনো যে গণরুমের বা অন্যান্য নির্যাতনের সংস্কৃতি ফিরে আনা হতে পারে, সেই আশঙ্কায় হল কমিটি করতে দেওয়া হয়নি, এবং বা করতে পারেনি তারা, বা হল কমিটি করলেও সেটা সক্রিয় হয়নি। তো সেই জায়গায় ছাত্রদল এক ধরনের বাধাগ্রস্ত হচ্ছে। যে ছাত্রদল ট্র্যাডিশনালি যেভাবে পলিটিক্স করে এসছে, হলে হলে কমিটি করে, হলে হলে, এখানে একটা অভিযোগ রয়েছে, সেটা হলো যে জাতীয় রাজনীতিতে ছাত্রদলের যে মূল সংগঠন বিএনপির ভূমিকাও এই ছাত্র সংসদ নির্বাচনে প্রভাব ফেলেছে। আসলে কি তাই? নিঃসন্দেহে তার ইম্প্যাক্ট তো আছেই, কারণ স্টুডেন্টরা তো কেউ শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক না, প্রত্যেকেরই বাড়ি ঘর আছে, প্রত্যেকেরই নিজস্ব আছে। জাতীয় রাজনীতির একটা ইম্প্যাক্ট তো আছেই। জাতীয় রাজনীতিতে যে পরিবর্তন আসছে, যে সংস্কৃতি গড়ে উঠছে, তার ইম্প্যাক্ট ক্যাম্পাস পলিটিক্সে আছে। কিন্তু এইটা দিয়ে জাতীয় রাজনীতিকে মাপা ঠিক হবে না, কারণ একটা 2 স্কয়ার কিলোমিটারের মানে একটা এরিয়া বা 40,000 ভোটার, এইখানে আপনার সাথে আমি একটু দ্বিমত করছি। বলেন। আজ থেকে 15-20 বছর আগে যে আপনি কথাটা বলেন সঠিক, নিঃসন্দেহে। কারণ যদি তাই হতো, তাহলে বামপন্থীরা ছাত্র সংসদগুলো পাশ করতো, কিন্তু জাতীয় নির্বাচন, মানে জাতীয় রাজনীতি তাদের কোনো ভূমিকা ছিল ঠিক। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এটা কিন্তু আলাদা ইম্প্যাক্ট আছে সাধারণ মানুষের মধ্যে। আপনি দেখেন সাদেক কাইমের নাম কিন্তু আপনি যে কোনো গ্রামে গিয়ে শুনবেন, সবাই চিনত, মাহমুদুর রহমান মান্নার নাম সবাই, শ্রমিকরা আমরাও ছিলাম না। এখন সোশ্যাল মিডিয়াতে এত বেশি ইম্প্যাক্ট হয়েছে, সেটা তো অবশ্যই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট অনেক বেশি, তাতে একদম গ্রাসরুট পর্যন্ত মানুষের কাছে পৌঁছে যায়, নিঃসন্দেহে। কিন্তু সেটাই শেষ কথা। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় রাজনীতিতে অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। ক্যাম্পাসে 40,000 স্টুডেন্ট, আমি যদি ঢাকার কথা বলি, ঢাকা ইউনিভার্সিটির 40,000 স্টুডেন্টের অনেক বেশি ইস্যু হচ্ছে ক্যাম্পাস কেন্দ্রিক। আমার পড়াশোনার সুবিধা, আমার হলে থাকার সুবিধা, হলে খাবারের মানের সুবিধা, হলে নিরাপত্তার সুবিধা, ক্যাম্পাসের নিরাপত্তার সুবিধা, এমন অনেকগুলো ক্যাম্পাস নিঃসন্দেহে সেই প্রভাব আছে। কিন্তু জাতীয় নির্বাচনের ইস্যুগুলো একদম আলাদা, এবং জাতীয় নির্বাচনে ভোটারের যে গঠন, যে সব ক্লাসে ক্যাম্পাসে কি হয়, যারা ঢাকা ইউনিভার্সিটি পড়ে তারা সমাজের সবচেয়ে অগ্রসর শ্রেণী, তারা ভোট দেয়। কিন্তু গ্রাসরুটে যখন জাতীয় নির্বাচন হয়, একদম সাধারণ মানুষ ভোট দেয়। ডক্টর আতিক মুজাহিদ, একটা কথা খুব আলোচিত হচ্ছে সব মহলেই, যে ছাত্র রাজনীতির ধরনটা পাল্টে যাচ্ছে অন্যভাবে। বিশেষ করে ছাত্র শিবির নিয়ে আলোচনা হচ্ছে। সেটা হলো যে তারা রাজনীতির চেয়ে সেবামূলকভাবে তারা এগোচ্ছে, যেটা আমরা বলি কল্যাণমূলক একটা কাজের মধ্যে তারা এগিয়ে যাচ্ছে।
আসলে কি তাই? না, না, এটা এবং আমরা লক্ষ্য করছি শিবির পলিটিক্সকে কম আনছে। আসলে বেসিক্যালি এটা শিবির না, আমি যেটা বলতে চাচ্ছি এটা আসলে শিবিরের গাড়ে চলে গেছে বিষয়টা। এটা কিন্তু অনেক, যেটা হচ্ছে জুলাই যে অভ্যুত্থানের শক্তিগুলা, জি। সবাই কিন্তু এইরকম আকাঙ্ক্ষা ধারণ করে, যেই ছাত্র সংগঠন এটাকে ক্যাচ করতে পারবে সেই দাঁড়ায় যাবে ভাই। এটা শিবির ইজ নট এ বিগ ফ্যাক্ট। জুলাই বিরুদ্ধে যে যাবে, দেখেন জুলাইয়ের যদি যে স্পিড ছিল মানুষের কাছে যাওয়া, মানুষকে রেসপেক্ট করা, এই যে আর কোনো ধরনের মানে মতের বিরুদ্ধে গেলে মেরে ফেলার যে কালচার, এটা যে দল যে সংগঠনে নিবে সেই কিন্তু টিকতে পারবে না। এটা বিষয়টা হচ্ছে এরকম জুলাইয়ের একটি স্পিড এটা আর কি। ছাত্র শিবির এটা ক্যাচ করতে পারছে বেশি অংশে, হয়তো আমরা অনেকে এটা ক্যাচ করতে কম পেরেছি। সেজন্য আমাদের জুলাই আর একটা জিনিস শিক্ষা দেয় যে যেন তেন মানুষকে কিন্তু তুমি ভোট দিবা না, একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে, হাম্বল, যে আমাকে যার কাছে আমার আশ্বস্ত হওয়া যায়, আমাকে মেরে ফেলবে না, তাকে দেখলে ভয় লাগবে না। তো ছাত্র রাজনীতির পাস্ট হিস্ট্রি বলে কি, ছাত্রলীগের সভাপতি মানে ওরে বাপরে বাপ, এই তো বিশাল সন্ত্রাসী, এটা মাইটের মেরে ফেলবে, আমরা দেখলে ভয় লাগে, ভাই ভাই করতে হবে আর কি। তো আমার হিস্ট্রি তো মনে আছে, আমি তো যখন হলে উঠছি আমাদের তো, আমি একটা বড় জ্যাকেট ট্যাকেট গাড়ি একটু মোটা সোটা হয়ে দেখা যায় যে আমি ভাই মারপিট করতে পারবো, আমাকে নেন আপনার গ্রুপে। দিস ইজ লিটারালি আই ডিড। মানে তারা দেখতে চায় যে আমার ম্যান পাওয়ার হিসেবে কাজে লাগবে না, মানে ছাত্র হিসেবে ট্রিট করে না আমাকে, আমি যে ইন্ডিভিজুয়াল, আমার মেধা দিয়ে আমি গ্রাম থেকে সে চান্স পেয়েছি, আমাদের স্বপ্ন সেটা হয়নি। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি একটা স্ট্রাকচারাল চেঞ্জ আছে। যে ছাত্র দলের ব্যাপারে কেন ফেল করলো, ছাত্রদল ওই জায়গা থেকে কিছুটা ডাউন হয়েছে, আসছে ওই পলিটিক্সে আসতেছে, মানে জুলাই অভ্যুত্থানের পলিটিক্সে কিন্তু আরো একটু মানে বয়সের সাথে মানুষের যেহেতু আচরণগত পার্থক্য আছে, ছাত্রদলের লিডারশিপে ডেফিনেটলি আপনার স্বীকার করতে হবে যে অনেক বেশি বয়স্ক হয়ে গেছে, এটা যুবদল যাওয়ার মতো অবস্থা। সেই জায়গাটা যে আরেকটু ডাউনিং হইতে পারতো, তো ছাত্রদের মূল ক্লোজ ল্যাঙ্গুয়েজটা তারা আসলে বুঝতে পারতো। যে যে জায়গাগুলোতে হয়েছে সেই জায়গায় ছাত্রদলে দেখবেন হামিম বাড়ি খুবই চমৎকার, তাকে কিন্তু আপনি দেখেন, আমি কিন্তু কারণে মুখস্থ নেই, বাট হামিমের, কারণ হামিমের আচরণটা মোর লাইকলি আপনার জুলাই অভ্যুত্থানের আচরণকে সে ধারণ করতে পেরেছে। তো এটা আমাদের ছাত্র সংগঠনের মধ্যে দেখবেন, আমরা জাকসুতে যে ভিপি হয়েছে আমাদের ছাত্র সংসদ থেকে, বৈষম্য বিরোধী থেকে, সেও কিন্তু ওই মোর লাইক ছাত্রদের সাথে ক্লোজ, বিকজ যে এইরকম আচরণ করবে প্রতিটা ক্যাম্পাসে দেখবেন ওই ছেলেগুলোকে খুব জনপ্রিয় পপুলার হবে। তো রাজনীতি ডেফিনেটলি চেঞ্জ আসছে, যে মানুষ কি রকম পছন্দ করে, এটা দলের সাথে। আরেকটা প্রশ্ন, আপনাদের ছাত্র সংগঠন বাকশাল যেটা বলা হয়, এটা দাঁড়াতে পারছে না কেন? একদম দাঁড়াতে পারছে, কারণ আপনারা মূল শক্তি জুলাই ও গণ অভ্যুত্থানের। না, এটা পারছে না, এটা ভুল কথা। আমি বলি, একটা সংগঠনের বয়স কত, 7 মাস হয়েছে, 7 না 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আপনি বিএনপি যদি বলেন 30 বছর মিনিমাম ছাত্র সংগঠনে ধরলাম, শিবির ধরলাম 77 থেকে হলে কত এখন, মোর দ্যান 50 ইয়ার। আপনি স্ট্রাকচার ডেভেলপ করবেন, আপনার তো নতুন আরেকটা বিষয় একটু বলি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা বৈশিষ্ট্য দেখেছি, সেটি হলো আমরা দেখলাম যে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো শিবির ভার্সেস সব পার্টি, ইনক্লুডিং আপনাদের পার্টির সহ। পলিটিক্যাল কারণে নানা রকম স্ট্যান্ড নেয়, তো বাট বেসিক্যালি স্ট্যান্ডের সাথে তার পলিটিক্স হয় না। আমি আপনার পক্ষে দাঁড়াইছি আমার একটা স্বার্থের কারণে, আলটিমেটলি ক্যাম্পাস ভেরি করে, মানে কার কি আদর্শ কি ক্যাম্পাসের স্বার্থে সেটা সে ক্যাম্পাস ডিসিশন নেবে। বাট ওভারঅলি আমি যেটা বলতেছি, আপনি জুলাই ধারণ করতে হবে, আচরণে নম্র হইতে হবে, ছাত্র বান্ধব হইতে হবে, দ্যাট ইজ দ্য কমন জিনিস। এটাকে আপনি যদি রাজনীতি বিষয়ে বুঝান তো আমাকে লাভ হবে না আর কি। তো শিবির করলে শিবির জিতবে, ছাত্রদল জিতবে, এটাই আমার আচরণ। ডক্টর আতিক মুজাহিদ এবং হাসনাইন খুরশেদ, আমরা রাজনীতির এমন কিছু বিষয় নিয়ে আলাপ করলাম যেটা আসলে মৌলিক বিষয়, দলগতভাবে নয়। আমরা তো রিলেট করার চেষ্টা করছি দলগুলোর ভূমিকা নিয়ে, এবং আপনারা যে মূল্যবান বক্তব্য রেখেছেন, আমরা আশা করি আমাদের দর্শকরা এ থেকে উপকৃত হবে এবং তাদের নিজেদের মতামত তৈরিতে সহযোগিতা করবে আপনাদের এই মূল্যবান আলোচনা। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।